তো স্বাগত সবাইকে আমাদের আজকের সেশনে। আমি মোটামুটি আমাদের গ্রাফিক ডিজাইন লেভেল 3 যেই নতুন সিএসটা আছে বা যেভাবে আমাদের কাজগুলো শিখতে হয় বা পড়াশোনা করতে হয় এই গ্রাফিক ডিজাইন লেভেল 3 জন্য, এগুলো মূলত একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের গ্রাফিক ডিজাইন লেভেল 3 এনএসডি এর আওতায় অনুষ্ঠিত হয়, বা আমাদের যেই অথরিটি আছে অ্যাসেসমেন্ট এক্সাম অথরিটি বা অ্যাসেসমেন্ট অথরিটি, সেটা হচ্ছে এনএসডিএ মানে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি। তারা কি করে থাকে, আমাদের এই যেই সিএসটা আছে সেই সিএসটা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের দিয়ে ডেভেলপ করিয়ে থাকে। ওকে, এবং আমরা এই সিএস এর উপরে বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের উপরে 3 মাস বা যতটুকু আমাদের কোর্সের জন্য সময় অ্যালোকেশন করা থাকে ওই সময়টা আমরা কাজ শিখি। ক্লিয়ার? আচ্ছা, তো গ্রাফিক ডিজাইন লেভেল 3 এটা হচ্ছে আইসিটি সেক্টরের আওতায়। আইসিটি মানে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো এটা হচ্ছে সিএস মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আইসিটি, আইসিটি সেক্টরে। হ্যাঁ, আমাদের সেক্টরের নাম হচ্ছে আইসিটি, আর আমাদের অকুপেশন মানে পেশা হচ্ছে জিডি মানে গ্রাফিক ডিজাইন, আর এটা হচ্ছে লেভেল 3। হ্যাঁ, ইএন মানে ইংলিশ, ভি2 মানে ভার্সন 2। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের পর এখানে ইন্ট্রোডাকশন দিয়েছে, ওভারভিউ দিয়েছে। হ্যাঁ, তো এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইন ইন আইসিটি সেক্টর। আইসিটি সেক্টরের মধ্যে গ্রাফিক ডিজাইন অকুপেশন। তো আমরা হচ্ছে লেভেল 3 জন্য পড়াশোনা করতেছি বা কাজ শিখতেছি, সেটা কি স্কিল্ড ওয়ার্কার হওয়ার জন্য। গ্রাফিক ডিজাইন লেভেল 3 যারা করে তারা হচ্ছে কি স্কিল্ড ওয়ার্কার মানে দক্ষ কর্মী হিসেবে তারা নিজেদেরকে তৈরি করতে চায় বা তৈরি করে, এই জন্য তারা গ্রাফিক ডিজাইনের লেভেল 3 এই কোর্সটা পার্টিসিপেট করে থাকে। ওকে, তো তারপরে হচ্ছে এখানে লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন, কিছু অ্যাব্রিভিয়েশন দিছে, এনএসডিএ, বিএমইটি, আইএলও, হ্যাঁ, আইএসসি, এরকম বিভিন্ন ধরনের কিছু অ্যাব্রিভিয়েশন দিছে। মানে এনএসডিএ ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, বিএমইটি ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এরকম কিছু আমাদের এখানে অ্যাব্রিভিয়েশন দিছে। এগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। তারপর হচ্ছে জিইউআই গ্রাফিক ইউজার ইন্টারফেস, হ্যাঁ, ইএসডি ইলেকট্রো স্ট্যাটিস্টিক ডিসচার্জ, হ্যাঁ, এগুলো একটু দেখবেন। ঠিক আছে, তো আমাদের মূলত পাঠ যেই জায়গা থেকে শুরু, মানে আমরা যেখান থেকে শেখার চেষ্টা করব সেটা হচ্ছে বা বুঝবো, সেটা হইতেছে এই জায়গায় আমাদের এই যে কোর্স যে স্ট্রাকচার আছে না, এইখান থেকে আমাদের মূলত পাঠ বা পড়াশোনা শুরু হবে। কেমন? যেমন এই কোর্স স্ট্রাকচারকে মূলত ভাগ করা হয়েছে 3টা ভাগে। প্রথমে যে ভাগটা আছে সেখানে বলা হচ্ছে জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সি। জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সি হইতেছে মানবীয় বা মানবিক বা আর কি মানে সাধারণ যে ইউনিট অফ কম্পিটেন্সি সবার জন্য কি মানে সবাইকে শিখতে হবে। যেমন আইসিটি সেক্টরে প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস, একজন যে স্কিল্ড ওয়ার্কার আছে তাকে কি করতে হয়, নেগোসিয়েশন করতে হয়, মানে কাজ নেওয়ার জন্য বা কাজ করার জন্য আলোচনা করতে হয়। এই আলোচনাটা কিভাবে করতে হয়, কোন পরিবেশের মধ্যে দিয়ে এই আলোচনাটা করতে হয়, এগুলো শেখার বিষয় আছে। এখন মনে করেন আপনি একটা কাজ নেবেন, আপনি কিন্তু চাইলেই মনে করেন একজনকে ইনফর্মাল আলোচনায় করতে পারেন না। ফোন দিয়ে সালাম দিলেন, ভাই আমি অমুক, আমাকে কি এই কাজটা দেওয়া যায় না, এইভাবে করে আলোচনা করা যায় না। আপনাকে একটা ফর্মাল ওয়ে বা উপায়ের মধ্য দিয়ে কি করতে হয়, যেতে হয়। তো যেই জিনিসগুলো আপনাকে জানতে হবে, এইটাই আপনাকে প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলসের ভিতরে শেখানো হবে। এইটা আপনাকে শেখানো হবে হচ্ছে লেভেল 3-তে, ইউওসি মানে ইউনিট অফ কম্পিটেন্সি লেভেল 3। আর এটা হচ্ছে মূলত 20 ঘন্টা যাবত আপনাকে এই কাজগুলো শেখানো হয়, বা এই আচার আচরণ, ডিসিপ্লিনের ব্যবহার, এগুলো আপনাকে মোট 20 ঘন্টা যাবত শেখানো হবে। তারপরে বলা হচ্ছে সেক্টর স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি, মানে আপনি যেই সেক্টরে কাজ করেন, সেই সেক্টরে আপনাকে কি মোট 45 ঘন্টা আপনাকে এই কাজগুলো শিখতে হবে। কি? প্রিপেয়ার ডকুমেন্ট অ্যান্ড ক্রিয়েট প্রেজেন্টেশন ফর ক্লায়েন্ট, আপনাকে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে এবং ক্লায়েন্টের জন্য একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। ওকে ওকে, তারপরে আছে হচ্ছে এটা হচ্ছে সেক্টর স্পেসিফিক, মানে আমরা যেই সেক্টরে কাজ করি সেই সেক্টর সম্পর্কে বলা হচ্ছে। ওকে, তারপরে আমাদের অকুপেশন স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি, মানে আপনি যে অকুপেশনে কাজ করেন, যেমন আইসিটি সেক্টরের ভেতরে অনেকগুলো অকুপেশন আছে। কি কি অকুপেশন আছে? যেমন মনে করেন যে আমাদের গ্রাফিক ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ওয়েব ডিজাইন আছে। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের পেশাভিত্তিক যেই কাজগুলো জানতে হবে সেটা কি কি? ডেভেলপ ডিজাইন কনসেপ্ট অ্যান্ড স্ক্র্যাচ, আপনাকে মূলত একটা ডিজাইন কিভাবে ডেভেলপ করতে হয় এবং এইটা ধারণা নিতে হবে, এবং এটা আঁকা আঁকি করার মতো একটা ব্যাপার স্যাপার আছে, এগুলো শিখতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে কি প্রফেশনাল প্রোডাক্ট প্রফেশনাল ডিজাইন ইউজিং ভেক্টর
ইলাস্ট্রেশন সফটওয়্যার, মানে আপনাকে ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে যে কোনো প্রফেশনাল ডিজাইন তৈরি করতে হবে, যেমন লোগো, ব্যানার, হ্যাঁ, বিজনেস কার্ড, এই ধরনের যাবতীয় যে ডিজাইনগুলো আছে যেগুলো আমাদের প্রফেশনালি কাজে লাগে সেগুলো ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করতে হবে। ম্যানিপুলেট ইমেজ, কোনো একটা ইমেজকে ম্যানিপুলেট করতে হবে। যেমন মনে করেন যে হয়তো বা একটা মানে ম্যানিপুলেশন বলতে কি বোঝানো হয়, এক বা একাধিক ছবিকে একসাথে মিলে নতুন কিছু তৈরি করা। যেমন মনে করেন যে একজনের মানুষের হাতে আগুন ধরতেছে, হ্যাঁ, তারপরেও আর কি সে দেখা গেছে যে মানে একটা কি বই নিয়ে পড়তেছে, হ্যাঁ, অথবা তার মানে হাতের উপরে গাছ গজাইছে, সে এরকম করে হাসি মুখে দেখতেছে। মানে এক বা একাধিক ছবিকে নতুন একটা ছবিকে রূপান্তর করার মাধ্যমে যে কাজটা করা হয় সেটাকে সাধারণভাবে ম্যানিপুলেশন বলা হয়, ম্যানিপুলেট ইমেজ। তারপর বলা হচ্ছে ইউজ এআই টুল ফর গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের জন্য অনেকগুলো এআই টুল আছে, হ্যাঁ, যেমন মনে করেন যে আমাদের ক্যানভা আছে, তারপরে হচ্ছে কি আছে, জেমিনাই আছে, চ্যাট জিপিটি আছে, এরকম আছে না অনেকগুলো এআই টুল। এগুলো সম্পর্কে জানতে হবে। অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি আপনাদের সবার সাথেই ক্যানভা, ফ্রি ক্যানভা এডুকেশন প্যাকেজটা শেয়ার করে দিছি, রাইট? যারা পান নাই বা যারা ওই ক্যানভাটা এই পর্যন্ত নিতে পারেন নাই বা ছিলেন না, তারা আমাকে পার্সোনালি ইমেইল অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন, আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। ওকে, মানে ক্যানভার যে প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা আছে। তারপরে বলা হচ্ছে ডেভেলপ মকআপ টু প্রেজেন্ট ডিজাইন, মানে একটা ডিজাইনকে কিভাবে উপস্থাপন করতে হয় এগুলো শিখতে হবে। এরপর বলা হচ্ছে ডেভেলপ ম্যাটেরিয়াল ফর ফাইনাল আউটপুট। একটা ডিজাইন মানে একটা ডিজাইন কিন্তু দেখা যায় ডিজাইন করলে এটার কাজ শেষ না, একটা ডিজাইন করলে এটার কাজ আরও বেড়ে যায়। কেমন কাজ বেড়ে যায়? যেমন মনে করেন এই ডিজাইনটাকে যদি আপনি পাবলিককে দিতে চান বা পাবলিকের ব্যবহারের জন্য উপযুক্ত করতে চান, তাহলে তাকে আগে জানাইতে হবে আপনি এই ডিজাইনটা করছেন বা এই ডিজাইনটা এতটুকু সৌন্দর্য আছে, রাইট? তো সেই ক্ষেত্রে তাকে কী করতে হবে, সুন্দর একটা মকআপে সাজায় তাকে ডিজাইনটা উপস্থাপন করতে হবে বা প্রেজেন্ট করতে হবে। তারপরে সে যদি ডিজাইনটা অর্ডার দেয় তখন তাকে কী করতে হবে, হয়তোবা সে মনে করেন অনেকগুলো ব্যাগের অর্ডার দিছে আপনাকে, তো এই ডিজাইনটা ব্যাগটা ডিজাইন করে প্রিন্টে যাওয়ার পরে কোথা থেকে কাটিং হবে, হ্যাঁ, কয়টা কালার প্রিন্ট হবে, এই বিষয়গুলো বুঝায় দিয়ে প্রিন্ট আউটপুট বের করাটা, এটাও কি একটা গ্রাফিক ডিজাইনের অন্যতম পার্ট বা বিষয়। তো এগুলো আপনাকে এই কোর্সের ভিতরে শেখানো হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা এখন শিখব কিভাবে প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস। এইখানে আইসে আপনি প্রথমে যাবেন হচ্ছে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এই যে জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সিস আছে না, এটার ভেতরে আছে হচ্ছে প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস আছে। এই প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস এটা হচ্ছে একটা ইউনিট অফ কম্পিটেন্সি। এটা কি একটা ইউনিট অফ কম্পিটেন্সি? আমাদের মোট এই কোর্সের ভিতরে কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি জানেন? একটা হচ্ছে জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সির ভিতরে, একটা সেক্টর স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সির ভিতরে, আর 8টা হচ্ছে অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সির ভিতরে। তাহলে 8টা আর 2টা কয়টা? 10টা। আমাদের মোট এই গ্রাফিক ডিজাইন লেভেল 3 তে ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা? 10টা। কয়টা? 10টা। এই 10টা ইউনিট অফ কম্পিটেন্সির কাজ আপনাকে প্রপারলি জানতে হবে। এখন শিখবো কিভাবে? শিখবো হচ্ছে এইভাবে যে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। কি আছে এই জায়গায়? জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সিস আছে। এই জেনারিক ইউনিট অফ কম্পিটেন্সির ভিতরে প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস আছে না? এই যে প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস, আমরা প্রথমে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে। ওকে, তো প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস এখানে আইসে আমরা প্রথমে আমাদের যারা থাকবে, মানে আমাদের যারা পার্টিসিপেন্ট থাকবে, যেহেতু আপনারা পরীক্ষা নেবেন, আপনারা আপনাদের যারা সহপাঠী আছে তাদের সাথে কিভাবে এই বিষয়গুলো ডিসকাস করবেন। প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস এই জিনিসটাকে একটু সার্চ দেন। প্রথমে লেখেন হোয়াট ইজ প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস। তো আপনি প্রথমে এটা পড়াইতেছেন হোয়াট ইজ প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস। তো প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস means activity developing and improving your ability to reach manually beneficial agreements through discussion, strategy and communication। এরকম করে আপনি পুরো বিষয়টা নিজে বোঝেন, বা আপনার যারা সহপাঠী আছে তাদের জন্য এমএস ওয়ার্ডে একটা ফাইল তৈরি করেন। মনে করেন যে আপনি কি করতেছেন, যার যেই দিন দায়িত্ব থাকবে তার সেই দিন হয়তো এখানে একটু এফোর্ট দিতে হবে। মনে করেন এই যে বিষয়গুলো আপনি এখানে পাইছেন, নেগোসিয়েশন স্কিলস কি, আপনি এই প্রশ্নটা থেকে কপি করে এই উত্তরটা সহ এরকম করে কি করবেন, এই কপি করলেন। ওকে, প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস বলতে আপনি এই জিনিসগুলো বুঝছেন, রাইট? আপনি এইটা
কপি পেস্ট করে নেন, ঠিক আছে? অথবা আপনি যে কোনো উপায় হোক আপনার সহপাঠীদের কাছে এই বিষয়টা শেয়ার করেন, ঠিক আছে? তারপরে এই প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলসের বিষয়টা পাইলেন। এখন কথা হইতে পারে যে স্যার আমি তো ওইভাবে বাংলা বুঝি না, বা আমার সহপাঠীরা অনেকে বাংলা হয়তো বুঝতে অসুবিধা হইতে পারে, সেই ক্ষেত্রে কী করণীয়? হ্যাঁ, মানে ইংরেজি বুঝতে অসুবিধা, বাংলায় আমরা এটাকে কনভার্ট করবো এরকম আর কি। তো সেই ক্ষেত্রে আপনি বিএন লিখে এন্টারপ্রেস করেন, মানে যেই জিনিসটা আপনার ইংরেজিতে দিয়েছে সেইটার আবার কি হবে, বাংলায় চলে আসবে। ওকে, আমি রিকোয়েস্ট করব এই জিনিসটা আমাদের বাংলায় প্র্যাকটিস না করার জন্য, বোঝার জন্য যার যারটা শেষে প্রয়োজন ক্ষেত্রে নিজে বাংলা করে নেন, কিন্তু যে পড়াবে মানে যে যেই দিন এই ডিসকাশনগুলো দিবে তার এটা বাংলা করে দেওয়ার দরকার নেই। যার প্রয়োজন সে চ্যাট জিপিটিতে আইসা হয়তোবা পুরো জিনিসটাকে লেখা মানে ও বাংলা করে তারপর বুঝে নিক, পড়ে নিক, ক্লিয়ার? কিন্তু যে পড়াবেন তার এটা বাংলা করে ওকে পড়ানোর দরকার নেই, কারণ যার যার দায়ভার তার তার নিজের। কেউ কি কারো আমল নামার ভাগ নিবে বা দিবে? দিতেও পারবে না, নিতেও পারবে না। তো যাই হোক, এইভাবে করে আপনি প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস পড়াইলেন। এরপর আপনি কি করবেন, এই জায়গায় দেখেন এই জায়গায় কি আছে, এটা হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি। ইউনিট অফ কম্পিটেন্সি থেকে আপনি এই জিনিসটা পড়াইছেন। এরপর যাবেন হচ্ছে এলিমেন্ট অফ কম্পিটেন্সি। এলিমেন্ট অফ কম্পিটেন্সির ভিতরে কি আছে, প্ল্যান নেগোসিয়েশন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে প্ল্যান নেগোসিয়েশনের ভিতরে আবার অনেকগুলো জিনিস আছে, প্র্যাকটিস ফর নেগোসিয়েশন, নন ভার্বাল কমিউনিকেশন, এই যে জিনিসগুলো আছে না, হ্যাঁ, আপনি কি করবেন, এই এতটুকুকে পুরোটাকে কপি করেন, করছেন? ঠিক আছে, পুরোটাকে এটাকে কপি করে এইখানে আসেন। হ্যাঁ, এরপর প্রথমে ওকে লেখেন এরকম, রাইট মি ডিটেলস ইচ পার্ট অফ বিলো ইনফরমেশন। রাইট মি ডিটেলস ইচ পার্ট অফ বিলো ইনফরমেশন, মানে নিচে আমি যাবতীয় যতগুলো তথ্য দিচ্ছি এগুলোর বিস্তারিত তুমি আমাকে জানাও, ঠিক আছে? তো আমি সেই ক্ষেত্রে এখানে কন্ট্রোল ভি দিয়ে এটাকে কী করে নিলাম, পেস্ট করে নিলাম। তাহলে আমার এইটার ভেতরে যাবতীয় যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয় কি আসছে, যেমন প্ল্যান নেগোসিয়েশনের ভিতরে কি আছে, ইনফরমেশন অন প্রিপেয়ারিং নেগোসিয়েশন কি আজ আইডেন্টিফাইড অ্যান্ড ইনক্লুড দি প্ল্যান, আসছে না? মানে প্রতিটা জিনিস আসছে। এখন আমি যখন তাকে এন্টার দিব তখন দেখেন সেই এইগুলোর প্রতিটার বিস্তারিত আমাকে এখানে অবগত করবে, প্রতিটার বিস্তারিত, যে এইগুলার জিনিসগুলো কি বলছে বা কি আশয় বিষয়, রাইট? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, প্রথমে দেখলাম হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি থেকে আমরা এই যে ইউনিট কোড অ্যান্ড টাইটেল ইউনিট অফ কম্পিটেন্সি থেকে পড়াইলাম। তারপর পড়াইলাম কোথা থেকে, এই যে এলিমেন্ট অফ কম্পিটেন্সি, এইখান থেকে এতটুকু কপি করে, মানে এখান থেকে আমাদের যেই কয়টা থাকবে সেই কয়টা কপি করে পড়াইতে পারি, অথবা এই একটা কপি করে আপনি পড়ান, মানে আপনাদের যেহেতু এটা রেগুলার এখন থেকে চলতে থাকবে, রাইট? তো সেই ক্ষেত্রে আপনি একজন মনে করেন একদিন প্ল্যান নেগোসিয়েশনস নিয়ে পড়ান, এই বিষয়গুলো মানে একজন একটা করে কভার করেন, ক্লিয়ার? আচ্ছা, তো সেই ক্ষেত্রে এইভাবে করে মনে করেন যে মানে আপনি এ করলো হচ্ছে একদিন এ যে থাকবে সে মানে কি প্র্যাকটিস নেগোসিয়েশন এবং হচ্ছে আরেকটা এলিমেন্ট অফ কম্পিটেন্সি নিয়ে একদিন পড়াইলো, বি আবার কি করলো, প্র্যাকটিস এই নেগোসিয়েশনস নিয়ে আরেকদিন পড়াইলো, রাইট? আমি যদি দুইটা একসাথে করছি বোঝানোর সুবিধার্থে, তো সেই ক্ষেত্রে আমাদের যাবতীয় মানে যতগুলো ছিল এরকম প্রতিটার ডিটেলস নিয়ে এরকম চলে আসছে না, আসছে। এখন আপনি কি করতে পারেন, এই বিষয়গুলোকে পুরোটাকে আবার কপি করে আপনি আপনার যে এমএস ওয়ার্ড শিটটা ছিল এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দেন, দিছেন? দিয়ে এইবার আপনি তো মূলত এগুলো পড়ানো গেল, আপনার পরীক্ষার সিস্টেমটা কি হবে? পরীক্ষার সিস্টেমটা হবে হচ্ছে এরকম যে আমার 20টা থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন আর 10টা থাকবে কি শর্ট কোশ্চেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে কোশ্চেন জেনারেট করেন, যে ওকে বলেন রাইট মি 50 MCQ on above topic and 30 short question with answer। তাহলে কি বলতেছেন, রাইট মি 50 MCQ, আমাকে 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন মানে তৈরি করে দাও অন অ্যাবভ টপিক, অপর টপিক থেকে, অ্যান্ড 30 শর্ট কোশ্চেন এবং 30টা মানে কি সংক্ষিপ্ত প্রশ্ন উইথ অ্যান্সার সহকারে।
এবার যদি আমি এখানে একটা এন্টার দেই, তবে সেই ক্ষেত্রে আমাদের 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন এবং 30টা শর্ট কোশ্চেন এরকম চলে আসবে, কি অ্যান্সার সহ। এই কোশ্চেনও আসছে, এই অ্যান্সারটাও এখানে পাশে দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? তো এইভাবে করে নিয়ে আপনি এই পুরো জিনিসটাকেও কি করবেন, আবার আপনার যারা মানে অডিয়েন্স থাকবে তাদেরকে পড়াবেন। কিভাবে? আবার এই জিনিসগুলো কপি করে আপনি এমএস ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে যাবেন। কথা বুঝছেন? আপনি এই সকল মানে জিনিসগুলো কপি করে এমএস ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে যাবেন। এমএস ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে গিয়ে দেন তারপর হচ্ছে আপনি ওই ওয়ার্ড ডকুমেন্টটাকে একটা পিডিএফ করে আপনার যেই গ্রুপটা থাকবে সেই গ্রুপে আপনি শেয়ার করে দেন। ক্লিয়ার? আচ্ছা, আমার এটা হইলে আমি তারপরে দেখাইতেছি। এরকম আসছে আসার পর আমি কপি করলাম, কপি করে এই জায়গায় এসে আমি এই জায়গায় নতুন একটা পৃষ্ঠা নিয়ে কন্ট্রোল ভি দিয়ে এই সবগুলোকে আবার কপি পেস্ট করে নিয়ে নিছি। রাইট? মোট আমাদের এখানে পেজ হয়েছে কয়টা? মোট পেজ হয়েছে 19টা। হোক, সমস্যা নেই। আমি এই জিনিসটা কি করবো, ফাইলে আসবো, ফাইল থেকে আইসে আমার উদ্দেশ্য এইটা না যে আপনাদের এখানে প্রতিটা জিনিস একেবারে মানে পাখির মতো পড়ানো, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হইতেছে আপনি একটা গ্লান্স এই জিনিসগুলো একটু চোখে মানে কি করেন, নিয়ে আসেন। কোনো একটা যদি ওয়ার্ড না বোঝেন, সেই ওয়ার্ডটা বোঝার চেষ্টা করেন। আপনার এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো মুখস্থ করার দরকারও নেই। আপনি জাস্ট চোখ বুলায় যান, এই জিনিসগুলো দেখেন। আপনি যখন একটা জিনিস দেখেন এবং নিজে একটু বোঝার চেষ্টা করেন, তখন ওই জিনিসটা কি হয়, আপনার মাথায় এটা মানে দীর্ঘস্থায়ী হয়, এটা সেভ হয়, বা আপনি এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হন। যদি একটা ওয়ার্ড আপনি না বোঝেন, আপনি প্রয়োজন ক্ষেত্রে একটু গুগল ট্রান্সলেটে গিয়ে ওই জিনিসটা সার্চ করেন। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে এই এরকম পুরোটা একটা ডকুমেন্ট হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখান থেকে আইসে যাবেন হচ্ছে সেভ এজ থেকে দিস পিসি, আপনি আপনার কম্পিউটার এটাকে সেভ করে নেন। সেভ এজ টাইপ, এই জায়গায় মনে করেন পিডিএফ, এটা সেভ করেন কিসে, পিডিএফ। তো সেই ক্ষেত্রে হোয়াট ইজ প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস বাই আপনার নাম হচ্ছে আবির সাপোজ দিয়ে, মানে আবির এটা তৈরি করছে দিয়ে, এখানে কি করবেন, এটাকে একটু সেভ দেন। সেভ দিয়ে আপনি নিজে পড়েন, আপনার যারা ফ্রেন্ডস আছে বা আপনার যারা ক্লাসমেটস আছে আপনি তাদেরকে গ্রুপে এটা শেয়ার করে দেন, তারা পড়ুক। এরপরে আপনার কাজ কি? এরপরের কাজটা হচ্ছে আরও মজার, সেটা হচ্ছে আপনি গুগলে যাবেন। এইরকম গুগল অ্যাকাউন্ট আপনাদের সবারই আছে। এখানে গিয়ে আপনি ড্রাইভে যাবেন। কোথায় যাবেন? এখান থেকে ড্রাইভে, ড্রাইভে আসার পরে আপনি এখান থেকে যাবেন হচ্ছে নিউ থেকে এখান থেকে যাবেন হচ্ছে নিউ ফোল্ডারে আসার পরে মনে করেন যে আপনি এখানে লিখলেন হচ্ছে গ্রাফিক ডিজাইন কোশ্চেন। ওকে, লিখেছি। লেখার পর এটা আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। এরপরে আমার গ্রাফিক ডিজাইন কোশ্চেন নামক একটা ফোল্ডার তৈরি হয়েছে না? এটার ভিতরে ডাবল ক্লিক করবো। আসছি, এটার ভিতরে ডাবল ক্লিক করে আসার পরে আমার এখন লোকেশনটা কোথায়, মাই ড্রাইভের ভিতরে গ্রাফিক ডিজাইন কোশ্চেন নামক একটা ফোল্ডার তৈরি করা হয়েছে, সেটার ভেতরে। এটার ভেতরে আসার পরে মাউসের রাইট বাটন প্রেস করে আপনি যাবেন গুগল ফর্মসে। কোথায়? গুগল ফর্মসে আসার পরে এইখান থেকে আপনি প্রথমে মনে করেন এরকম টেস্ট, হ্যাঁ, এখান থেকে মনে করেন টেস্ট 1 এই নামটা লিখেছেন। এরপরে আপনি এখানে যে কোশ্চেনটা পার্টিসিপেট করবে তার নামটা এখানে লিখবেন। হ্যাঁ, মনে করেন যে নেম অফ ট্রেইনি, ঠিক আছে, যে প্রশিক্ষণার্থী এই পরীক্ষা পার্টিসিপেট করবে তার নামটা এখানে লিখবে, টেস্ট 1। হ্যাঁ, তারপর এরকম একটা হাইফেন দিয়ে লিখতে পারেন হচ্ছে গ্রাফিক ডিজাইন নেম অফ ট্রেইনি। এখানে যে প্রশিক্ষণার্থী থাকবে সে কি করবে, তার নামটা এখানে লিখবে। কারণ আপনার তো দিন শেষে বুঝতে হবে যে এই কোশ্চেনটা কি করছে, কে পার্টিসিপেট করছে, রাইট? কারণ আপনি যে পরীক্ষা নেন, এখন যদি আপনার কোশ্চেনে প্রশিক্ষণার্থীর নাম না লেখা থাকে, আপনি বুঝবেন যে এটা কে লিখছে? মানে আপনি নেম অফ ট্রেইনি না দিয়ে নেম অফ ক্যান্ডিডেট দিতে পারেন এখানে, নেম অফ ক্যান্ডিডেট, হ্যাঁ, প্রার্থীর নাম। এরপরে আপনি কি করবেন, আবার অ্যাড কোশ্চেনে যাবেন। ওকে, অ্যাড কোশ্চেনে আইসে আপনি এখান থেকে সেটিংসে যাবেন। কোথায়? সেটিংসে আইসে মেক দিস এ কুইজে প্রেস করবেন। কোথায়? মেক দিস এ কুইজ, এটাকে একটা কুইজ বানায় ফেলবেন। এটাকে কুইজ বানানোর পরে এটা লাভ কি,
ডিফল্ট কোশ্চেন পয়েন্ট ভ্যালু, এরকম প্রতি এক একটা কোশ্চেনের মান কত 1, ঠিক আছে। তো এখান থেকে আইসে কোশ্চেনে যাবেন, এরপরে ওই যে আপনি লিখেছিলেন না এখানে যে আপনার যে এমসিকিউ গুলো দিছেন, আপনি ওই এমসিকিউ 50টা এমসিকিউ থেকে যে কোনো মানে 20টা আপনি খুঁজে তারপর ওইটাতে দিয়ে দেন, কপি করেন, এরপর এখানে এসে পেস্ট করেন, রাইট। এটা 1 নাম্বার কোশ্চেন। এরপরে যে 4টা অপশন, আপনার এইগুলো করার জন্য খুব বেশি একটা কষ্ট করতে হবে না। এখানে এসে এই 4টা কপি করে একসাথে কপি করেন, তারপর এখানে এসে কন্ট্রোল ভি দেন, পেস্ট হয়েছে 4টা এবিসিডি আকারে। 4টা কি চলে আসছে? আচ্ছা, 4টা চলে আসার পরে এইবার তাদেরকে তো মনে করেন যে আপনি মুখে বলে দিবেন না যে তুমি 8 পাইছো, তুমি 10 পাইছো, এরকম বলে দিবেন? বলে দিবেন না। তারা কি করবে, এই অ্যাসেসমেন্ট বাই কোশ্চেনটা পার্টিসিপেট করার সাথে সাথে তাদের কাছে রেজাল্টটা চলে যাবে বা তারা রেজাল্টটা দেখতে পারবে। এই জন্য আপনাকে কি করতে হবে, মানে রাইট অ্যান্সারটা দিয়ে দিতে হবে যেন তারা দেখতে পায়। তো রাইট অ্যান্সারটা আমরা দেওয়ার জন্য আমরা কোথায় যাব, এখান থেকে এটা রাইট অ্যান্সার কি বি, মানে ক্লারিফাইং কোয়েশ্চেন হেল্প টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, মানে সঠিকভাবে বুঝতে সহযোগিতা করে। এখান থেকে অ্যান্সার কি, আমি এখান থেকে আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি দিয়ে ডান করে দিলাম। একটা কোশ্চেন গেল, আমি এরকম 3টা কোশ্চেন তৈরি করে দেখাবো। এরপরে হচ্ছে অ্যাড কোশ্চেনে আবার আসবেন, এখান থেকে এসে কোথায় যাবেন, মনে করেন এরকম আরও একটা কোশ্চেন, ইভ্যালুয়েটিং রিস্ক ইজ এ পার্ট অফ, ইভ্যালুয়েটিং রিস্ক এটা কিসের অংশ, এটা এখানে আইসে জাস্ট এখানে 2 লিখে দিলেন। এরপরে আবার এই জায়গায় এসে এই 4টাকে কপি করবেন, আবার এইখানে আইসে পেস্ট করলেন কন্ট্রোল ভি দিয়ে, আবার এখানে কোথায় ওকে বি, মানে ইভ্যালুয়েটিং রিস্ক ইজ আ পার্ট অফ অ্যাসেসিং কি ভায়াবিলিটি, ঠিক আছে, দিয়ে আমি এখানে ডান করে দিলাম। তাহলে 1-এর উত্তর হচ্ছে এইটা, 2-এর উত্তর হচ্ছে এইটা, ঠিক আছে। আবার এখানে আমরা রিকোয়ার্ড দিয়ে দেবো, মানে অবশ্যই অবশ্যই এই কোশ্চেনটা তাকে পার্টিসিপেট করতে হবে, কারণ এই কোশ্চেন যদি সে পার্টিসিপেট না করে সে সাবমিশন করতে পারবে না, ঠিক আছে। আমি প্রতিটা রিকোয়ার্ড দিয়ে দিব, যেগুলো আবশ্যিকভাবে দিতে হবে, অবশ্যই আমাদের সবগুলো আবশ্যিকভাবে অ্যান্সার করতে হবে। তারপরে আবার এখানে অ্যাড কোশ্চেনে যাব, অ্যাড না, পরবর্তীতে অ্যান্সার সাবমিট করার পরে শো করবে, সে যখন অ্যাসেসমেন্ট দিচ্ছে বা পরীক্ষা দিবে তখন সাবমিট দেখাবে না। এরপরে আমরা মনে করি এরকম কনফার্মিং এগ্রিমেন্ট রিডিউসেস, এটার অ্যান্সার বি। আচ্ছা, বি সবগুলোর অ্যান্সার, আচ্ছা এইটা নেই। ইফেক্টিভ নেগোসিয়েশন আর কার্যকরী যোগাযোগ কি, এরপর এখানে এসে কন্ট্রোল ভি, এরপরে অ্যান্সার কি, এই যে গুড লিসেনার্স দিয়ে ডান করে দিলাম, এটাও রিকোয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে মানে স্টার মার্ক দেয়া, তার মানে হচ্ছে এগুলো অবশ্যই অবশ্যই রিকোয়ার্ড, এগুলো অ্যান্সার অবশ্যই করতে হবে, ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের যারা ক্যান্ডিডেট আছে বা আপনার যে সহপাঠী আছে তাদের জন্য কি করতে হবে, এটা পাবলিশ করে দিতে হবে। এরকম পাবলিশে যাবেন, কোথায়, পাবলিশ, পাবলিশ থেকে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পরে এরকম একটা লিঙ্ক আপনাকে দিবে, রাইট। এই লিঙ্কটাকে আপনি শর্ট এন্ড লিঙ্ক করবেন, মানে এটাকে শর্ট করে দিবেন। এই শর্ট এন্ড লিঙ্কে আসার পরে এই ছোট্ট একটা লিঙ্ক আসছে, এটাকে কপি করে আপনার যারা সহপাঠী আছে তাদের যে গ্রুপ থাকবে তাদের গ্রুপে আপনি এটাকে কি করে দিবেন, কন্ট্রোল ভি দিয়ে সাবমিট করে দিবেন, রাইট। এটাকে সাবমিট করার পরে এখন কথা হচ্ছে তারা এটা কিভাবে দেখবে, তারা এটা যেভাবে দেখবে সেটা মনে করেন যে এটা আমার অ্যাকাউন্ট ছিল, আমি ম্যাডামের একটা অ্যাকাউন্টে সুইচ করে আসছি, আচ্ছা। তো এখানে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করলাম, এন্টার দিলাম, হয়েছে, আসছে, আসছে না। তো এইবার মনে করেন এই সেই জায়গায় নিজের নাম লিখলো, মনে করেন যে ফাতেমা আক্তার। এই প্রথমে ক্লারিফাইং কোয়েশ্চেন হেল্প টু ক্লারিফাইং কোয়েশ্চেন কি করে, মনে করেন এটা অ্যান্সার সে দিল হচ্ছে সাপোজ এটা সে বুঝে অ্যান্সার দিল। এরপর ইভ্যালুয়েটিং রিস্ক ইজ এ পার্ট অফ এন্ডিং নেগোসিয়েশন, সেটা সাপোজ দিল। এরপর ইফেক্টিভ নেগোসিয়েশন আর, এটা মনে করেন সে দিল হচ্ছে গুড লিসেনার, এটা দিয়ে এটা দিয়ে সাবমিট করলো। সে কি এখানে কোনো কোশ্চেনের অ্যান্সার দেখতে পাচ্ছে? আরে নেই। এরপরে সে যখন সাবমিট দিবে এটাকে,
আমাদের লোডিং করতেছে। আচ্ছা, এটা সাবমিট দিলাম। হ্যাঁ, সাবমিট দেওয়ার পরে আমাদের এখানে হবে, এটা আসবে, অ্যান্সারটা আসবে, মানে আমার কয়টা ঠিক হয়েছে কয়টা ভুল হয়েছে। এখানে যদি একটু ঝামেলা করতেছে। তো এইভাবে করে আমাদের শিখতে হবে আর কি। হ্যাঁ, আমি এটা বন্ধ করে দিই।